নমস্কার, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে দেখুন কি সুন্দর ধনে শাকগুলো বাড়তে শুরু করেছে। আর এখানে মূলো গাছ বসিয়েছিলাম, পেঁয়াজকলি বসিয়েছিলাম, সেগুলোও খুব সুন্দর বাড়ছে। আর এখানে শীতের ফুলকপি বসিয়েছি। আর এখানে দেখুন কি সুন্দর শাক হয়েছে, এটা হচ্ছে ডাঁটা শাক। তো এই শাকগুলো দেখুন কোনো রকম রোগ পোকা কিচ্ছু কিন্তু নেই, এখানে কিন্তু কোনো রকম কোনো ওষুধ কিন্তু স্প্রে করা হয় না, সম্পূর্ণ কিন্তু অর্গানিকভাবে তৈরি আমার ছাদ বাগান। আর এখানে রয়েছে কুল গাছ। তো কুল গাছে ফুল এসছে এবং এর আগেও ফুল এসেছিলো, গাছে কুল ধরেছিল বেশ অনেক, কিন্তু যেহেতু কয়েকদিন বাড়িতে ছিলাম না, গাছে একদম জল পড়েনি, সেজন্য ফুলগুলো কিন্তু সমস্তটাই ঝরে গেছে। আবার কিন্তু নতুন করে গাছে ফুল আসতে শুরু করেছে। আর আমার তো ছাদ বাগানে টমেটো হতে বেশ শুরু করে দিয়েছে, দেখুন টমেটো সাইজটাও বেশ ভালোই হয়েছে। তবে গাছে প্রচুর পরিমাণে এখন ফুল আসছে, আর গাছে কিন্তু এখন প্রচুর টমেটোও ধরছে। তো এখন কিন্তু নতুন নতুন প্রচুর টমেটো গাছ আমি কিন্তু ছাদ বাগানে বসাচ্ছি। আর এখানে রয়েছে দেখুন সেই কুমড়োটা, যে আগের দিন আমি পলিনেশন করেছিলাম, করে এরকম একটা প্লাস্টিক বেঁধে দিয়েছি বলে কুমড়োটা কিন্তু খুব সুন্দর বাড়তে শুরু করেছে। আর এদিকে যে কুমড়োটা পলিনেশন করেছিলাম একই দিনে, কিন্তু এইটা না আমি একটু লেট করে ফেলেছিলাম প্লাস্টিকটা বাঁধতে। তো তার ফলে কী হয়েছে, ফল ছিদ্রকার মানে যে পোকাগুলো হয়, সেই পোকা এসে দেখুন এর ভেতরে না ছিদ্র করে ডিম পেড়ে দিয়ে চলে যায়। তো সেটাই হয়েছে, ওই জন্য কুমড়োটা কিন্তু আর এই কুমড়োটা বাড়ছে না, ওই জন্য আমি এটাকে তুলে নিলাম। আর এখানে দেখুন কী সুন্দর ধুদুল হয়েছে, আর ধুদুলের বীজ রেখেছি। আর এদিকে দেখুন আজকে একটা ধুদুলের পলিনেশন করেছি, তার আগের দিন দুটো পলিনেশন করেছি। আর এই ডগাটায় কিন্তু প্রচুর পরিমাণে ধুদুল ধরতে শুরু করেছে। ছাদ বাগানে কিন্তু এই সময় দেখুন যুক্তি ফুলও ফুটতে শুরু করেছে। আর এখানে রয়েছে একটা উচ্ছে গাছ, উচ্ছে গাছটা কি সুন্দর বাড়ছে দেখুন। তো এটা কিন্তু সমস্তটা আমার বীজ রাখা ছিল, মানে আমি উচ্ছেটা পাকিয়ে রেখেছিলাম, গাছে উচ্ছে ধরতেও শুরু করে দিয়েছে। তো এবারেও কিন্তু বেশ 5-6টা উচ্ছে গাছ রেডি করেছি, এখানে একটা আছে, অন্যদিকে আরও 2-3টে রয়েছে, আর চিলেকোঠার ওপরে কিন্তু আছে একটা। তো ছাদ বাগানে যখন আমরা সবজি গাছ করব, সবসময় চেষ্টা করতে হবে আমাদেরকে একটু বেশি পরিমাণের করতে, তাহলে কিন্তু আমাদের সেই সবজিটা কিন্তু মার্কেট থেকে আর কিনে খেতে হবে না। আর এখানে বেশ কিছু ফুলকপির চারা আমি একটু শেডের নিচে ঢুকিয়ে দিলাম, কারণ নিম্নচাপ বৃষ্টি হবে, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেও। তো সেই জন্য আমি কি করেছি, ফুলকপি চারাগুলো একটু সরিয়ে রেখেছি। আর কয়েকটা কিনেছিলাম ব্রোকলি, সেই চারাগুলো আমি সরিয়ে রেখেছি। তো এখানে দেখুন নিয়ে নিয়েছি রান্নাঘর থেকে কিছুটা মেথি আর কিছুটা সর্ষে। তো এটাই হচ্ছে আজকে আমি ছাদ বাগানে বসাবো। আর তার সঙ্গে কিছুটা নিয়ে নেবো হচ্ছে মূলো শাক, আর নিয়ে নেব তো ধনের বীজ। তো এইগুলোই হচ্ছে আমি এখন চিলেকোঠার উপরে এই সমস্ত দেখুন ট্রেগুলো আমি রেডি করে রেখেছি। এগুলো কিন্তু কিচেন ওয়েস্ট বা গার্ডেন ওয়েস্ট দিয়ে যে কম্পোস্টটা রেডি করেছিলাম, আগের দিনের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে তৈরি করি আমি। তো সেইগুলোই আমি হচ্ছে এই জায়গাগুলো ভর্তি করে রেখেছিলাম, সেগুলো এখন একদম দেখুন শুকনো হয়ে গেছে। তো আজকে হচ্ছে এর মধ্যে বসাবো আমি সব শাকের বীজগুলো। তো সব গ্রো ব্যাগগুলো দেখুন রেডি করে রেখে দিয়েছি। তো চলুন এবারে আমি হচ্ছে এই বীজগুলো এক এক করে বসাবো। তো বেশ অনেকগুলো বেড যেহেতু রেডি করেছি, তো এক জায়গায় কিন্তু অনেক অনেক ধরনের সবজি গাছ আমি বসাবো। তো এখানে নিচ থেকে নিয়ে চলে এসেছি একটা টমেটো গাছ, দেখুন এটা একটা 8 ইঞ্চি টবের মধ্যে ছিল টমেটো গাছটা। আর একটা বেগুনের চারাও নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে চিলেকোঠায় এই গ্রো ব্যাগের মধ্যে 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসাবো। তো টমেটো গাছগুলো আগে আমি অন্য জায়গায়, বেশিরভাগটাই কিন্তু গাছ আগে আমি অন্য জায়গায় রেডি করে নিই। বড় জায়গাগুলো কিন্তু সবসময় আমি বীজ বসাই না, বা ছোটো চারাও বসানো হয় না, অন্য জায়গায় চারা একটু বড় করে তারপরেই কিন্তু আমি রিপোর্ট করি। আর এখানে দেখুন মেথির বীজের সঙ্গে কিছুটা ধনের বীজও নিয়ে এসেছি, আর কিছুটা মূলোর বীজ নিয়ে এসেছি। তো এগুলো, আর এখানে রয়েছে ক্যাপসিকামের বীজ। তো এই প্রত্যেকটা ট্রের মধ্যে একটা করে ক্যাপসিকামের বীজ দেবো, আর তার মধ্যে সর্ষে, মূলো আর হচ্ছে মেথি, এটা কিন্তু প্রত্যেকটা ট্রের মধ্যেই ছড়াবো। এবার তার মধ্যে থেকে মূলো শাকটা শাক হিসাবে খাওয়া হয়ে যাবে, একটা ফাঁকা ফাঁকা করে একটা তো মূলো গাছ রেখে দেবো সেখান থেকে মূলো নেওয়ার জন্য। আর সর্ষে শাকও সেটাই করব, বেশিরভাগটাই তুলে নেব, 2-1টা করে সর্ষে গাছ থেকে যাবে যার মধ্যে সর্ষে হবে। আর মেথি গাছটা তো পুরোটাই তুলে নেব, যখনই শাক খাওয়ার মতো হয়ে যাবে তখন কিন্তু মেথি গাছগুলোকে নিয়ে নেব। তো চলুন এবারে আমি মেথির বীজগুলো ছড়াই, বা বাকি যে বীজগুলো আছে সমস্তটা ছড়িয়ে দিই।
তো মেথি বীজের সঙ্গে সঙ্গে অন্যান্য শাকের বীজগুলো ছড়াচ্ছি কেন সেটা একটু বলি। তো এখানে যে মেথিটা বসালাম, যদি কোনো কারণে মেথি গাছ না হয় বা যেহেতু আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো না কোনো বীজ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো সেখানে সর্ষে গাছটা কিন্তু খুব অনায়াসেই হয়ে যাবে। সেটাও যদি না হয় তাহলে মূলো গাছটা হবে, নাহলে ধনে, কিছু না কিছু কিন্তু হবেই। আর একটা ট্রের মধ্যে না 3-4 রকমের সবজি বসালে কিন্তু, বিশেষ করে শীতের, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। কারণ একই জায়গা থেকে আমরা যেমন 3-4 রকমের শাকসবজিটাও পেয়ে যাব, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু পোকামাকড়ের অ্যাটাকটাও কিন্তু অনেক কম থাকে। তো পোকামাকড় যাতে নর্মালি না হয় তার জন্য কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুনের গাছ আমাদেরকে লাগাতে হবে। তো এই সমস্ত ট্রের মধ্যে যখন শাকের গাছগুলো উঠে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ গাছ অথবা রসুন গাছ এগুলো কিন্তু আমি ভেতরে ভেতরে কিন্তু লাগাতে থাকবো। তো আপনারা যদি শীতের শাকসবজি গাছ করছেন, তো তার আশেপাশে কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুনের গাছ আপনারা লাগাতে পারেন, তাহলে কিন্তু পোকামাকড় কম হবে। আর অবশ্যই যেন আশেপাশে একটা করে গাঁদা ফুলের গাছ থাকে। তো এই হচ্ছে যে পোকামাকড় যাতে কম হয় তার জন্য ব্যবস্থা নেওয়া। কারণ যে সমস্ত পোকামাকড় হয় সেগুলো সত্যি ওষুধ দিয়ে মারতে আমার খুবই খারাপ লাগে, আমি মারতেও চাই না। তো সেই জন্য চেষ্টা করি ছাদ বাগানে যাতে এমনিতেই পোকামাকড় কম হয়। আর বাগানে একটু আধটু পোকামাকড় হলে কিন্তু ওরা অতটাও সেরকম কোনো ক্ষতি হয় না। আর আরেকটা যেটা হচ্ছে অর্গানিক পেস্টিসাইড কিন্তু এখন পাওয়া যায়, সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু পোকামাকড় এমনিতেই দূরে থাকবে। তো এখানের এই বেডটাতেও এবার আমি বসিয়ে দেবো, একটু পরিষ্কার করে নিলাম, এর মধ্যেও বসিয়ে দেবো কিন্তু সেম সমস্ত সবজির বীজ, এই শাকের বীজগুলো অল্প অল্প করে ছড়াবো। আর এখানে দেখুন মূলোর বীজটা কিন্তু আমি এইভাবেই রেখে দিই, তাতে কিন্তু বীজটা অনেক বেশি ভালো থাকে। আর যদি এই খোলস থেকে এই বীজের ভেতর থেকে যদি ছাড়িয়ে বীজটা বার করে নিই, সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গিসাইড অথবা হলুদ গুঁড়ো দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে আমাদেরকে রাখতে হয়। তো এইভাবে যদি মূলোর বীজটা রাখা হয় তাহলে কিন্তু কোনো কিছুই করতে হয় না, কারণ ওর যে খোলসটাই কিন্তু ওকে প্রোটেক্ট করে রেখে দেয় বীজটাকে। তো যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো এইভাবে রাখি, যেগুলো হয় না সেগুলো তো অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখতে হয়। তো শাকের বীজগুলো মোটামুটি বসানো হয়ে গেছে, চলুন এবার হচ্ছে টমেটো গাছটা রিপোর্ট করি। তো টমেটো গাছটা দেখুন আমি এখানে জাস্ট উল্টো করে একটু টোকা মেরেছি, আর গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। আর গাছটাকে এবারে 12 ইঞ্চি গ্রো ব্যাগের উপরে বসিয়ে দিলাম, আর বসিয়ে এবার হচ্ছে ওপর থেকে দিয়ে দেবো মাটি। তো এই মাটিটা দিয়ে দিলে কী হবে, গাছটা কিন্তু এবারে খুব সুন্দর গ্রোথ নিতে শুরু করবে, কারণ বড় জায়গা পেয়ে গেল। আর ওপরে 2-3 ইঞ্চি মতন আমি খালি রেখে দিলাম। এখানে কি করব, ওপর থেকে এরপরে আস্তে আস্তে খাবারযুক্ত যে মাটি হবে সেই মাটিটা আস্তে আস্তে ওপর থেকে চাপান দিতে থাকবো, যেটাকে চাপান সার বলে। কারণ গাছ যখন ফুল আসার সময় হবে বা গাছে যখন ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে একটু এক্সট্রা খাবার বেশি দিতে হয়, তাতে গাছে যেমন ফুলের সাইজ প্রচুর ফুল আসতে সাহায্য করে, এবং ফুলটা হয়ে যাওয়ার পরে যে গাছে যে সবজিটা ধরবে তখন কিন্তু সেই সাইজটাও যাতে অনেক বেশি ভালো হয়, তার জন্য কিন্তু আমাদেরকে একটু এক্সট্রা বেশি বেশি খাবার কিন্তু আমাদেরকে গাছের গোড়ায় দিতে হবে। তো বেগুন গাছটাও দেখুন আমি সেমভাবে রিপোর্ট করে নিলাম। আর এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমি শাকের বীজ ছড়িয়েছি, যেমন বেগুন গাছের চারদিকেও মেথি গাছ, তারপর মূলোর বীজ, ধনের বীজ কিন্তু আমি কয়েকটা করে ছড়িয়ে দিয়েছি। এতে একই জায়গাতেই কিন্তু টমেটো গাছটাও বড় হতে থাকবে, বেগুন গাছটাও বড় হতে একটা সময় নেবে, ততদিনে কিন্তু শাকের গাছগুলো তৈরি হয়ে যাবে এবং সেই শাকগুলো কিন্তু আমরা হারভেস্ট করে নেব। তো এইভাবে সহজ পদ্ধতিতে এবং একই জায়গায় বা অল্প জায়গায় যাতে অনেক রকম শাকসবজি পাওয়া যায়, সেটার জন্যই কিন্তু এইভাবেই কাজগুলো করানো। আর যে সর্ষের বীজটা আপনারা দেখতে পেলেন, এটা কিন্তু আমার ছাদ বাগানেরই সর্ষে। তো গেল বছর কিন্তু অনেক সর্ষে আমি রেখে দিয়েছিলাম গাছ, সেখান থেকে কিন্তু প্রচুর সর্ষে পেয়েছি। আর এই সর্ষেটা খেলে না কোনো অম্বল হয় না। আমরা অনেকেই কিন্তু সর্ষে খেতে ভয় পাই যে অম্বল হয়, কিন্তু ছাদ বাগান থেকে যে সর্ষেটা আমি পেয়েছি এটাতে কিন্তু কোনো রকম অম্বল হয় না। কারণ নর্মালি হচ্ছে মার্কেট থেকে যে সর্ষেগুলো আমরা কিনি, অনেক সময় কিন্তু এগুলো ডেট অনেকটা পুরনো হয়ে গেছে বা ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই সব সর্ষে খেলেই কিন্তু এই সমস্যাটা বেশি হয়। যেটা কিন্তু আমি লাস্ট 1 বছর ধরে আমার ছাদ বাগান থেকে পাওয়া সর্ষে ব্যবহার করছি, তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধাই হয় না। তো এবার একটা জিনিস দেখাই, এই পুরনো ঝিঙে গাছটায়
5 থেকে 6টা ঝিঙে কিন্তু গাছে এখন ধরে আছে। তো এই বড় বেডটার মধ্যে আমি ভেবেছিলাম সমস্তটাই ফুলকপির গাছ বসাবো, কিন্তু সেটা আমি বসাতে পারছি না, কারণ যেমন রয়েছে ঝিঙে গাছ তেমনি রয়েছে উচ্ছে গাছটা। প্রচুর পরিমাণে যেমন ঝিঙে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে উচ্ছেও হচ্ছে। তো সেই জন্য গাছটা আমি রেখে দিলাম, যে পাশে একদিকে থাকুক, আর ফুলকপির চারাগুলো ভাগে ভাগে করে 3-4টে করে একটু গ্যাপে গ্যাপে বসাবো, তাতে কিন্তু যাতে আস্তে আস্তে এই জায়গাটাও খালি হয় আর ফুলকপি গাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকে আশেপাশে। এছাড়া যদি না বসাতে পারি তাহলে 12 ইঞ্চির গ্রো ব্যাগে একটা একটা করে ফুলকপি চারা আমি বসাবো, তো সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখুন পুরনো বেগুন গাছেও কি সুন্দর বেগুন ধরতে শুরু করেছে, কি সুন্দর বেগুন হয়েছে। তো এই লম্বা জাতের বেগুনটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর গাছে দেখুন দেখুন কত উচ্ছে হয়ে আছে। আর ছাদ বাগানে কলিয়াসের গাছগুলো কিন্তু প্রথম আমি চিলেকোঠায় তুললাম, তো দেখতে ভীষণই ভালো লাগছে দেখুন এই কলিয়াস গাছগুলো। আর আমার ছাদ বাগানে কিন্তু নতুন করে পর্তুলিকা ফুটতেও শুরু করে দিয়েছে। তো এই পর্তুলিকার বীজগুলো কিন্তু নিজে থেকেই হয়েছে।